Hello everyone, welcome back to our channel Science Guidance. WBSLST ফিজিক্যাল সায়েন্স এর কেমিস্ট্রির আমি তোমাদের সিলেবাস ধরে ধরে আলোচনা করছিলাম। 1 থেকে 5 নম্বর ভিডিও পর্যন্ত তোমাদের আলোচনা করা হয়েছে। যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তারা সর্বপ্রথম চ্যানেলের প্লেলিস্ট থেকে কিংবা আই বাটন এবং ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেরি না করে তাহলে এবার শুরু। হ্যালোফর্ম বিক্রিয়া সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় আমরা এখানে জেনে নেব। তো সেগুলো কি একটু দেখে নাও। এর আগের ভিডিওতে হ্যালোফর্ম কি সেটা আমি বিস্তারিত কভার করেছিলাম, ঠিক আছে? না দেখে থাকলে আগে সেই ভিডিওটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখার চেষ্টা করবে। 1 নম্বর পয়েন্টে কি রয়েছে সেটা একটু দেখে নাও। কোনো জৈব যৌগে কিটোমিথাইল গ্রুপ অর্থাৎ CH3CO গ্রুপ থাকলেই যে যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেবে এমন কোনো নিশ্চয়তা নেই। তার মানে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে CH3CO কিটোমিথাইল গ্রুপ থাকলেই যে যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেবে এমন কিন্তু কোনো কথা নেই। তাহলে এখান থেকে আমাদের বুঝে নিতে হবে, যেমন উদাহরণ হিসাবে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের। উদাহরণ হিসাবে এবার আমরা দেখে নিচ্ছি CH3CO NH2 অ্যাসিটামাইড, এখানে আমরা রেখেছি কি অ্যাসিটাইল ক্লোরাইড, আর এখানে রেখেছি ইথাইল অ্যাসিটেট। দেখো প্রত্যেকটার মধ্যে CH3CO আছে, প্রত্যেকটার মধ্যে CH3CO আছে। তাহলে এটা তো একটা কিটোমিথাইল গ্রুপ। কিটোমিথাইল গ্রুপ থাকা সত্ত্বেও এরা কি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এর কারণটা কি? কারণ এই কিটোমিথাইল গ্রুপের সঙ্গে সরাসরি সি বা এইচ পরমাণু যুক্ত নেই। তাহলে এগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? কিটোমিথাইল গ্রুপগুলোর সঙ্গে সরাসরি এখানে যুক্ত থাকা উচিত ছিল কার্বন কিংবা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকা উচিত ছিল। তাহলে এই সমস্ত যৌগগুলোর মধ্যে যেহেতু কিটোমিথাইল গ্রুপটা সরাসরি কার্বন কিংবা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত নেই, তার জন্য এই সমস্ত যৌগগুলো হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এই পয়েন্টটা খুব ভালো করে একটু মনে রাখবে। এরপর নেক্সট পয়েন্ট আমরা নিয়ে আলোচনা করছি ইথাইল অ্যাসিটেট। এর সংকেতটা দেখে নেবে। এ উপস্থিত মানে এই ইথাইল অ্যাসিটেট এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডের মধ্যে এখানেও কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে, সেটা কি CH3CO। ইথাইল অ্যাসিটেট এর মধ্যে কিটোমিথাইল গ্রুপ কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকলেও যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না। এটা স্পেশাল কেস, এটা একটু মনে রাখবে। তাহলে কি এই যে যৌগটা এটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। এরপর নেক্সট পয়েন্ট, CH3CO গ্রুপ না থাকা সত্ত্বেও RCO CH2COR RCH OH CH2CH OHR এবং CH3CH NH COR গঠন সংকেত বিশিষ্ট যৌগগুলো হ্যালোজেনের ক্ষারীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম উৎপন্ন করে। তাহলে এই সমস্ত যৌগগুলোর মধ্যে কি আমরা কি দেখতে পেলাম? কিটোমিথাইল গ্রুপ নেই, অর্থাৎ CH3CO গ্রুপটা নেই, তবু এরা কি করছে? হ্যালোজেন এর ক্ষারীয় দ্রবণের সাথে এই সমস্ত যৌগগুলো বিক্রিয়া করে হ্যালোফর্ম উৎপন্ন করছে। 4 নম্বর পয়েন্ট, মৃদু ক্ষার অর্থাৎ NH4OH এর উপস্থিতিতে কিটোমিথাইল গ্রুপযুক্ত কার্বনিল যৌগ এই সমস্ত যৌগসমূহ কী করে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে মৃদু ক্ষারের উপস্থিতিতেও কিটোমিথাইল গ্রুপযুক্ত কার্বনিল যৌগসমূহ হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দিতে পারে, কিন্তু CH3CHOH গ্রুপযুক্ত অ্যালকোহলসমূহ মৃদু ক্ষার অর্থাৎ NH4OH এর উপস্থিতিতে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দিতে পারে না। তাহলে এই গ্রুপযুক্ত অ্যালকোহলসমূহ এই মৃদু ক্ষারের উপস্থিতিতে সাড়া দিতে পারবে না, কিন্তু কিটোমিথাইল গ্রুপযুক্ত কি যে সমস্ত কার্বনিল যৌগ থাকবে তাদের ক্ষেত্রে এই ক্ষারের উপস্থিতিতে হ্যালোফর্ম বিক্রিয়াটা ঘটতে পারে। এর কারণ NH4OH এর উপস্থিতিতে এই জাতীয় অ্যালকোহল হ্যালোজেন দ্বারা জারিত হয়ে CH3CO গ্রুপযুক্ত কার্বনিল যৌগে পরিণত হয় না। এখানে বলতে চাইছে কি, এই যে মৃদু ক্ষারটা এই ক্ষারের উপস্থিতিতে এই জাতীয় অ্যালকোহল মানে কোন জাতীয়? CH3CHOH এই জাতীয় অ্যালকোহলগুলো হ্যালোজেন দ্বারা জারিত হয়ে কখনোই CH3CO গ্রুপযুক্ত কার্বনিল যৌগে পরিণত হতে পারছে না। তাহলে যেহেতু এই কিটোমিথাইল গ্রুপে ট্রান্সফার হতে পারছে না, এই কারণে এই সমস্ত অ্যালকোহলগুলো
মৃদু ক্ষারের উপস্থিতিতে কখনোই হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না। 5 নম্বর, হ্যালোফর্ম বিক্রিয়ার সাহায্যে ফ্লোরোফর্ম প্রস্তুত করা যায় না। তার H(F3) ফ্লোরোফর্ম এরা তৈরি করতে পারবো না, কিন্তু ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম এগুলো আমরা তৈরি করতে পারবো। তাহলে একমাত্র হ্যালোফর্ম বিক্রিয়ার সাহায্যে ফ্লোরোফর্ম অর্থাৎ CH(F3) এই কম্পাউন্ডটা তৈরি করতে পারবো না। কারণ কি, অত্যাধিক সক্রিয় ফ্লোরিনের সাথে ক্ষারের দ্রবণের বিক্রিয়ায় F2O উৎপন্ন হয়। এটা প্রস্তুত হবে না, এটা উৎপন্ন হয়ে যায় F2O। তাহলে এই কারণে ফ্লোরোফর্ম এখানে প্রস্তুত করা যাচ্ছে না। এরপর নেক্সট আমরা আলোচনা করব অ্যালকাইন নিয়ে। ওকে, তাহলে দেখো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে অ্যালকাইনস আপ টু 4 কার্বন অ্যাটমস। তাহলে এই অংশটা এবার আমি তোমাদের করাচ্ছি। অ্যালকাইনস, C++C বন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। তাহলে যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে C++C থাকবে সেই সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে আমরা কি বলবো? অ্যালকাইন বলবো। যাদের সংকেত অর্থাৎ সাধারণ সংকেত হলো CnH2n-2, যেখানে অবশ্যই n এর মানটা 2 থেকে স্টার্ট হবে। ওকে, অ্যালকাইনের প্রথম সদস্য হলো অ্যাসিটিলিন। তাহলে অ্যালকাইনের প্রথম যদি বলে হয় সদস্যটার নাম কি, তখন তোমরা বলবে কি? অ্যাসিটিলিন। তাই এই শ্রেণীর যৌগগুলিকে একত্রে অ্যাসিটিলিনস বলে। তাহলে কি এই শ্রেণীর অ্যালকাইন শ্রেণীর যৌগগুলোকে একত্রে কি বলা হয়? অ্যাসিটিলিনস বলা হয়। পরে এর স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেব। একটা সরলতম অ্যালকাইন নিয়ে আমরা আলোচনা করছি, যার নাম হলো কি? অ্যাসিটিলিন। এর স্ট্রাকচারটা কি একটু আমরা দেখে নিচ্ছি। এবার দেখো, এরকমভাবে এর স্ট্রাকচারটা হয়। H আর C এর মাঝে কি? সিঙ্গেল বন্ড, আর C এর মাঝে ট্রিপল বন্ড, আর C আর H এর মাঝে হচ্ছে কি? সিঙ্গেল বন্ড। তাহলে এখানে আমরা দেখছি কি, এর যে C কার্বন, এখানে যে কার্বনটা রয়েছে, ঠিক আছে, অ্যাসিটিলিনের মধ্যে যে দুটো কার্বন রয়েছে, প্রত্যেকটা কার্বনের সাথেই কি আছে? ট্রিপল বন্ড আছে। এই কারণে এই কার্বনটা হলো কি, যে কার্বন ট্রিপল বন্ড কার্বন যদি হয়, তাহলে সেই কার্বনগুলো হচ্ছে কি? sp সংক্রায়িত হয়। আচ্ছা, নর্মালি আমাদের কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করি, কার্বনের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 6টা। তাহলে আমাদের যে ইলেকট্রন বিন্যাসটা হয় সেটা হলো 1s2 2s2 2p2। এবার বাইরের কক্ষে যদি আমরা ইলেকট্রনগুলো নিয়ে আলোচনা করি, তাহলে হচ্ছে কি 2s2 আর হচ্ছে কি 2p2। তো গ্রাউন্ড স্টেটে অর্থাৎ নর্মাল গ্রাউন্ড স্টেটে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, তাহলে হলো কি 2s2 2p2। তাহলে এরকম অবস্থায় কার্বন কখনোই কিন্তু রিয়াকশন করতে পারে না। তাহলে কি, কখন এরা ইলেকট্রনের ট্রান্সফার ঘটে? উত্তেজিত অবস্থায় বা এক্সাইটেড অবস্থায় কি হয়, এই 2s থেকে একটা ইলেকট্রন চলে যায় কোথায়? 2pতে চলে যায়। তাহলে উত্তেজিত অবস্থায় দেখে নাও এবার কি হলো, এই যে 2s এ দুটো ইলেকট্রন ছিল, 2s থেকে একটা ইলেকট্রন চলে গেল কোথায়? 2pতে শিফট হয়ে যাচ্ছে। তাহলে কীরকম? আর এখানে তোমরা মনে রাখবে যে HCC এর মধ্যে বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। এরপরে নেক্সট আমরা আলোচনা করব অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি। তো অ্যালকাইনের সাধারণ প্রস্তুতির মধ্যে প্রথমে আমরা রেখেছি কি, ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজেনেশন দ্বারা কিভাবে অ্যালকাইন প্রস্তুত করা যাচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। তাহলে দেখো, এই বিক্রিয়াটার প্রথমে আমি তোমাদের মেকানিজমটা দেখাচ্ছি, কিভাবে সহজ প্রসেসে হচ্ছে সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। তাহলে ভিসিনাল কথার অর্থ কি সেটা একটু আমরা দেখে নিই। ভিসিনাল ডাইহ্যালাইড নিতে হবে। তো আমরা একটা কি উদাহরণ নিচ্ছি, CH3 CH Br CH2 Br। ভিসিনাল ডাইহ্যালাইড তখনই নামটা হবে যদি পরপর দুটি কার্বনে হ্যালোজেন থাকে। এখানে কি ধরে না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই যে তিনটে কার্বন রয়েছে, পরপর দুটো কার্বনের মধ্যে আমরা ব্রোমিন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম অবস্থানের জন্য এটার নাম হয়ে যাচ্ছে কি, ভিসিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, তাহলে এই দুটো ব্রোমিন পাশাপাশি থাকার কারণে ভিসিনাল ডাইহ্যালাইড হচ্ছে। তাহলে নামটা কি হবে? আইউপিএক নাম যদি করি, কত নম্বরে আছে? 1 আর 2তে আছে। 1,2 ডাইব্রোমো 1 2 3 জন্য হলো প্রোপেন। ওকে, এটা একটা তাহলে অ্যালকেন। এবার দেখো, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা করাতে গেলে আমাদের কি করতে হবে?
ইথানলীয় কেওইচ নিতে হবে, সাথে কি করতে হবে, রিফ্লাক্স করতে হবে বা একটু সামান্য হিট দিতে হবে। রিফ্লাক্স মানে পাতন করতে হবে। এবার দেখো, তাহলে ইথানলীয় কেওইচের উপস্থিতিতে যদি এটাকে কি করা হয়, রিফ্লাক্স করা হয় বা হিট দেওয়া হয়, তাহলে এখান থেকে কি ঘটনাটা ঘটে, এই যে এখান থেকে অর্থাৎ 1 নম্বর কার্বনের একটা এইচের সাথে কি হয়, এই 2 নম্বরের কার্বনের বিআরটা বেরিয়ে যায়। তাহলে এখান থেকে কি হচ্ছে, এইচের সাথে একটা বিআর বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু একটা এইচ কমে যাচ্ছে আর এখানে বিআর চলে যাচ্ছে, এই কারণে এই অংশটাতে কি হবে, ডবল বন্ধনটা যুক্ত হয়ে যাবে। কি বললাম, 2 নম্বর কার্বন থেকে বিআর এবং 1 নম্বর কার্বন থেকে একটা এইচ কমে যাচ্ছে। তাহলে এখানে তাই হয়েছে, CH3CH ডবল বন্ড CH বিআর থেকে গেল। পরের স্টেপে কি হচ্ছে, আবার একই রকমভাবে ইথানলীয় কেওইচ আর হচ্ছে কি রিফ্লাক্স বা যদি হিট দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, এখানেও একই রকমভাবে এই কার্বন থেকে একটা এইচ এবং এই কার্বন থেকে কি হয়, একটা বিআর চলে যায়। তাহলে এখান থেকে এই দুটো বেরিয়ে গেলে এখানে কি হবে, একটা ট্রিপল বন্ড পড়ে যাবে, অর্থাৎ এখানে একটা আর একটা বন্ধন যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখতে কেমন হচ্ছে, এইখানে তাহলে এই কার্বনে এইচ থাকছে না, তাহলে এখানে যেটা হচ্ছে CH3C ট্রিপল বন্ড, ডবল বন্ডটা এখন হয়ে যাবে ট্রিপল বন্ড CH। এটার নাম হলো কি, প্রোপাইন বা প্রোপ 1 ঠিক আছে। তো দেখো, এই বিক্রিয়াটাকে আমরা কি দুটো স্টেপে না করেও একটা স্টেপের মধ্যে করে দিতে পারি। তাহলে কি এরকমভাবে তোমরা লিখবে, ইথানলীয় কেওইচ সাথে রিফ্লাক্স করলে ডাইরেক্ট তোমরা কি করবে, এখান থেকে প্রোপাইন করতে পারবে। একটা ধাপেই আমরা এই বিক্রিয়াটাকে দেখাতে পারি। আবার এই বিক্রিয়াটায় যদি আমরা যদি আমরা এখানে কি সোডামাইড NaNH2 আর হচ্ছে কি তরল অ্যামোনিয়া যদি ব্যবহার করি, সাথে সামান্য হিট, এই বিকারকটা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু একই রকম কাজ হয়। এখানে কীরকম, এই 1,2 ডাইব্রোমো প্রোপেন থেকে ডাইরেক্ট আমরা পেয়ে যাব কি, প্রোপাইন পেয়ে যাব। একই কাজ, এই ইথানলীয় কেওইচ ব্যবহার করতে পারো বা NaNH2 অর্থাৎ সোডামাইড আর লিকুইড অ্যামোনিয়া অর্থাৎ তরল অ্যামোনিয়া, তাহলে এই দুটো যদি একসাথে তোমরা ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রেও তোমাদের একই রিয়াকশানটা হচ্ছে, অর্থাৎ এখানে প্রোপাইন উৎপন্ন হচ্ছে। নেক্সট আমরা এবার দেখে নিচ্ছি জ্যাম ডাইহ্যালাইড থেকে অ্যালকাইন প্রস্তুতি। জ্যাম ডাইহ্যালাইড, তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড আমরা বুঝলাম, জ্যাম ডাইহ্যালাইড কি সেটা একটু আগে প্রথমত দেখে নিচ্ছি। জ্যাম ডাইহ্যালাইড, তাহলে দেখো এখানে যেটা নিয়েছি, 1 নম্বর কার্বন, 2 নম্বর আর হলো 3 নম্বর কার্বন বিশিষ্ট এখানে একটা অ্যালকেন নেওয়া হয়েছে। তাহলে দেখো এইখানে 1 নম্বর কার্বনে কি রয়েছে, দুটো বিআর রয়েছে। একই কার্বনের সঙ্গে যদি দুটো হ্যালোজেন থাকে, তাহলে সেটা হচ্ছে কি জ্যাম ডাইহ্যালাইড। কি বললাম, জ্যাম ডাইহ্যালাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে নামটা কি হচ্ছে, 1,1, 1 নম্বরে দুটো আছে এই জন্য 1,1 ডাইব্রোমো প্রোপেন। একে যদি ইথানলীয় অর্থাৎ ETOH, এর মানে হলো ইথানলীয়, ঠিক আছে। আমরা C2H5 না লিখে ET সংক্ষেপে লিখেছি। ETOH মানে ইথানলীয় KOH দ্রবণে আমরা কি করলাম, সামান্য একটু হিট যোগ করছি। তাহলে এটার সাথে ইথানলীয় KOH সাথে কি সামান্য হিট দিলে কি ঘটনাটা ঘটে, একই রকমভাবে এটা বুঝবে। তাহলে এই যে কার্বনটা, এই কার্বনের সঙ্গে একটা এইচ, এই কার্বনের সঙ্গে দুটো এইচ যুক্ত আছে, এই কার্বন থেকে একটা এইচ আর হচ্ছে কি একটা বিআর, ধরে নাও এই বিআরটা এইচের সাথে বিআর বেরিয়ে যাচ্ছে। তাহলে যেটা পড়ে থাকছে, তাহলে কি এই কার্বনের সঙ্গে এই এইচের সঙ্গে একটা বিআর বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে দ্বিবন্ধন হবে, ঠিক আছে, বাকি একটা বিআর থেকে গেল। একই রকমভাবে আবার আমরা কি করলাম, ইথানলীয় কেওইচ দ্রবণে একটু সামান্য আবার হিট দিচ্ছি। একই রকমভাবে এইখান থেকে কী হবে, একটা এইচের সঙ্গে এই বিআরটা চলে যাবে। তাহলে এইচ বিআর যদি চলে যায়, আর সাথে কী হবে, এখানে একটা বন্ধন আরও যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে ট্রিপল বন্ড হয়ে গেল। তাহলে CH3C ট্রিপল বন্ড CH, এটা হয়ে গেল কি প্রোপাইন, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের একটু মনে রাখতে হবে, সোডামাইড অর্থাৎ NaNH2
এবং লিকুইড অ্যামোনিয়া ব্যবহার তোমরা করতে পারো। তাহলে এই রিয়াকশানটার ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে আমি ইথানলীয় কেওএইচ ব্যবহার না করে NaNH2 আর হচ্ছে কি তরল অ্যামোনিয়া ব্যবহার করব, তবুও কিন্তু এই বিক্রিয়াটা এরকমভাবেই ঘটবে। ঠিক আছে, তোমরা তাহলে এটা একটু দেখে রাখবে। এটাও ব্যবহার করতে পারো, এই বিকারকটাও তোমরা ব্যবহার করতে পারো। আচ্ছা, এরপরে দেখবো আমরা টেট্রা হ্যালো অ্যালকেনের ডিহ্যালোজেনেশন। তাহলে টেট্রা কথার অর্থ হলো 4। এটা কি একটু ভালো করে এবার দেখে নাও। এইখানে আমরা একটা কম্পাউন্ড নিয়েছি RCXXXXCH। তাহলে দেখো এইখানে এক্সগুলো কি হ্যালোজেন বোঝাচ্ছে। এইখানে আমরা কি করলাম, তাহলে 2 মোল নিলাম কি জিঙ্ক আর ইথানল এবং সাথে তাপ। এটা যদি নেওয়া হয় তাহলে কি ঘটনাটা ঘটে একটু ভালো করে বুঝে নাও এবার। একটা জিঙ্ক দুটো এক্সকে টানবে। কি বললাম, একটা জিঙ্ক দুটো এক্সকে টানবে। তাহলে একসঙ্গে কি হচ্ছে ZnX2। তাহলে একটা জিঙ্ক যদি দুটো এক্সকে টানে তাহলে হলো কি ZnX2। একই রকমভাবে আর একটা জিঙ্ক দুটো এক্সকে টেনে কী হবে, ZnX2। ঠিক আছে, সাথে কি কটা বন্ধন সৃষ্টি হবে, এটার জন্য একটা বন্ধন আর এটার জন্য আর একটা বন্ধন, তাহলে ট্রিপল বন্ড সৃষ্টি হচ্ছে। তাহলে একটা Zn দুটো এক্সকে নিচ্ছে, আবার একটা Zn অপর দুটো এক্সকে নিচ্ছে। তাহলে এখান থেকে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি RC ট্রিপল বন্ড CH প্লাস ZnX2। কত মোল, 2 মোল। ঠিক আছে, এই বিক্রিয়াটাকে এবার তোমরা এবার দেখে নাও একটা উদাহরণের সাহায্যে। আমরা এখানে দেখাচ্ছি CH3C Br CH Br। তাহলে এইখানে দেখো উত্তপ্ত আমরা কি করলাম, Zn চূর্ণ দিলাম C2H5OH। এখানে 2 মোল না নিয়ে আমরা Zn নিয়েছি, অ্যাকচুয়ালি 2 মোল। ঠিক আছে, তাহলে Zn শুধুমাত্র নিলেও কিন্তু একই ব্যাপারটা বোঝাচ্ছে। তাহলে Zn এর সাথে যাবে কি Br2। তাহলে এরকমভাবে কটা পাবো, দুটো পাবো। তাহলে 2Br Zn Br2। এটা একটু উল্টা হয়ে গেছে, এখানে হয়ে যাবে কি 2Zn Br2। এখানে তোমরা লিখবে 2Zn Br2 আর এটা হয়ে যাবে CH3C ট্রিপল বন্ড CH। ওকে, আচ্ছা একটু এখানে তোমাদের মাথায় রাখতে হবে, টেট্রা হ্যালো অ্যালকেনের ইথানিলীয় দ্রবণকে জিঙ্ক চূর্ণ সহ উত্তপ্ত করলে অথবা টেট্রা হ্যালো অ্যালকেন বাষ্পকে জিঙ্ক চূর্ণের উপর দিয়ে চালনা করলে 4টি হ্যালোজেন পরমাণু অপসারিত হয়ে অ্যালকাইন উৎপন্ন করে। তাহলে এখানে আমরা কি দেখলাম, জিঙ্ক চূর্ণের কাজটাই হলো 4টা হ্যালোজেনকে সে কী করছে, রিমুভ করে দিচ্ছে, অর্থাৎ এখান থেকে অপসারিত করে দিচ্ছে। এর ফলে অ্যালকাইন উৎপন্ন হচ্ছে। এরপরে খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট রিয়াকশানে চলে যাচ্ছি, সেটা হলো কি প্রান্তীয় অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন। এটা অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে একটা প্রান্তীয় অ্যালকাইন আমরা নিলাম RC ট্রিপল বন্ড CH। এটা একটা সাধারণ নিয়েছি RC ট্রিপল বন্ড CH। এবার এখানে আমরা কি ব্যবহার করছি একটু ভালো করে বুঝো, NaNH2 আর হচ্ছে লিকুইড অ্যামোনিয়া। তাহলে সোডামাইড আর হচ্ছে কি তরল অ্যামোনিয়া নিয়েছি। তাহলে এই সোডামাইডের মধ্যে যেহেতু সোডিয়াম ধাতু আছে, এই কারণে এর এটা হচ্ছে কি প্লাস আর এটা হয়ে যাবে কি মাইনাস। এ দুটো অংশ, এটা প্লাস একটা মাইনাস। তাহলে এবার দেখো এখানে কি ঘটনাটা ঘটে, এখানে আমরা এবার দেখছি কি এর যে CH C আর H এই দুটোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই কার্বনটাতে অ্যাসিটিলীয় হাইড্রোজেন রয়েছে। তাহলে অ্যাসিটিলীয় হাইড্রোজেন থাকার কারণে, অর্থাৎ আম্লিক হাইড্রোজেন থাকার কারণে কি হচ্ছে, এর ইলেকট্রোনেগেটিভিটি দুজনের মধ্যে কার বেশি হয়, এইখানে কার্বনের বেশি হচ্ছে। RC ট্রিপল বন্ড CH এইখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রান্তীয় কার্বনটার সাথে যে হাইড্রোজেন যুক্ত আছে, এখানে এই দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, এখানে হচ্ছে কি কার্বনের বেশি হয়। তো এটা এমনিতে কি আছে, মাইনাস আছে। এটা ভালো করে বুঝো, এটা কি আছে, মাইনাস। ইলেকট্রন জোরকে সে কী করবে, নিজের দিকে টানবে, সে অনায়াসে হাইড্রোজেনকে ছেড়ে দিতে পারে। তো এখানে ঘটনাটা কি ঘটে, এই এইচটা বেরিয়ে গিয়ে এখানে একটা পাশে কি যুক্ত হয়ে যাচ্ছে, Na যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইচটা
এইচটার জায়গায় জাস্ট বসে যাচ্ছে কে, এনএ। তাহলে এখানে দেখতে কেমন হলো দেখো, আর সি ট্রিপল বন্ড সি, আর এখানে হয়ে যাচ্ছে কি এনএ প্লাস, এই কার্বনটা নেগেটিভ থাকছে। এবার দেখো আমরা কি করলাম, একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড নিলাম, যে কোনো একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড আমরা নিতে পারি, সেটা আমরা এখানে নিলাম, মনে করো আরআই নিয়েছি। তো এখানে ঘটনাটা কি ঘটে, এই মাইনাসটা এই কার্বনটা একে অ্যাটাক করবে, সাথে কি এখান থেকে এটা খুলে যাচ্ছে, মানে এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি ঘটনাটা ঘটে, এখানে আর আমরা না দিয়ে এখানে আর ড্যাশ বলছি এটাকে, এই আর ড্যাশটা এবার চলে যাবে কার কাছে, এই সোডিয়ামের কাছে, আর এই আয়ের সাথে এনএটা যুক্ত হয়ে বেরিয়ে যাবে কি হিসাবে, এনএ হিসাবে। তাহলে এখান থেকে যেটা হচ্ছে আর সি ট্রিপল বন্ড সি আর ড্যাশ প্লাস এনএআই। তাহলে এটা কি দেখো, এটা একটা কি ছিল, প্রান্তীয় অ্যালকাইন, প্রান্তীয় অ্যালকাইন থেকে আমরা কি পেলাম, উচ্চতর অ্যালকাইন পেলাম। তাহলে কি বেশি সংখ্যক কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। এটা এই প্রক্রিয়াটা খুব ভালো করে একটু তোমরা দেখে রাখবে। CH3C ট্রিপল বন্ড CH, সোডামাইড লিকুইড অ্যামোনিয়া। তাহলে এখানে একই রকমভাবে কী হবে, এই জায়গাটাতে এনএ ঢুকে যাবে, তাহলে এই কার্বনটা হয়ে যাবে নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। এখানে আমরা কী নিলাম, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়েছি, মিথাইল ব্রোমাইড CH3Br। এই CH3Br-এর মধ্যে দুটো অংশ, অর্থাৎ একটা CH3 একটা হলো Br। এই CH3টা চলে যাবে এনের কাছে, আর এনএটা কার সঙ্গে যুক্ত হয়ে যাবে, Br-এর সঙ্গে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, CH3C ট্রিপল বন্ড সি, তার সাথে এনের জায়গাটায় ঢুকে যাচ্ছে কে, CH3 প্লাস এনের সঙ্গে বেরিয়ে যাবে কে, NaBr। এটা হলো সাইড প্রোডাক্ট। তো অর্গানিক রিয়াকশানের ক্ষেত্রে সাইড প্রোডাক্টটা কিন্তু অতটা ইম্পর্ট্যান্ট নয় আমাদের কাছে, এখানে কি মূল বা যে মেজর প্রোডাক্ট সেটাই কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ। এবার দেখো অ্যাসিটিলিন, একটু ভালো করে বুঝবে অ্যাসিটিলিন। এখানে অ্যাসিটিলিনের কাছে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে প্রান্তীয় দুটো কার্বন পরমাণুর সাথে দুটি কি আছে, আম্লিক হাইড্রোজেন আছে। তাহলে দেখো এই কার্বনটার সঙ্গে একটা এইচ আছে, এই কার্বনটার সাথে কি আছে, একটা এইচ আছে, কিন্তু এর আগে শুধুমাত্র এই কার্বনটার সাথে কি ছিল, একটা আম্লিক হাইড্রোজেন ছিল, ঠিক আছে। তাহলে দেখো এইখানে কি ঘটনাটা ঘটে, এই দুটোর সঙ্গেই কি হবে, এনে যুক্ত হয়ে যাবে, এটাই হলো ফান্ডা। তাহলে একটু এখানে ভালো করে বোঝার চেষ্টা করবে, এই যে অ্যাসিটিলিনটা রয়েছে, অ্যাসিটিলিনকে যদি আমরা সোডামাইড এবং লিকুইড অ্যামোনিয়া এই বিকারকটা যদি অ্যাড করি, কত মোল নেব, অবশ্যই 2 মোল নেব। এই 2 মোল যদি নেওয়া হয় তাহলে কি ঘটে, কেন 2 মোল নিচ্ছি, এই জায়গাটা দেখো CH এখানেও আছে, এইখানে CH আছে, দু জায়গায় যুক্ত হবে বলে আমরা 2 মোল নিয়েছি। তাহলে এখানে কি ঘটে, এই এইচটার জায়গায় একটা এনে যুক্ত হয়ে যাবে, আর এই এইচটার জায়গায় একটা এনে যুক্ত হয়ে যাবে, একই রকমভাবে দুই পাশে। তাহলে এরকমভাবে তৈরি হলো। আর এখানে আমরা কী নিলাম, মিথাইল আয়োডাইড নিয়েছি, এটাও কত মোল, 2 মোল। কেন নিচ্ছি, এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে। তাহলে দেখো এখানে কি জিনিসটা হলো, তাহলে CH3, এনের জায়গায় CH3 ঢুকছে, আবার সি ট্রিপল বন্ড সি, আর এই জায়গাটাতে একটা ঢুকছে কি CH3। তাহলে কত মোল নেওয়া হয়েছে এখানে, এখানে 2 মোল CH3 আয় নেওয়া হয়েছিল, এই জন্য দুই পাশে CH3 প্রবেশ করে গেছে। তাহলে এর নাম হলো কি, বিউট-2-আইন, বিউট-2-আইন। অর্থাৎ এদিক দিয়ে নাম্বারিং তোমরা করতে পারো, 1 2 3 4, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা বিউট-2-আইন। তাহলে এখানে আমাদের একটু মনে রাখতে হবে যে দুটি কার্বন পরমাণু এক্ষেত্রে কি sp হাইব্রিডাইজেশন, মানে sp সংকরায়িত। এই অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর যে দুটো কার্বন, এই দুটো কার্বনই কি sp সংকরায়িত। আর এখানে মনে রাখা দরকার আরও, অ্যাসিটিলিনের ক্ষেত্রে দুটি কার্বন পরমাণুর সাথে দুটি আম্লিক হাইড্রোজেন যুক্ত আছে। এই কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা, এইখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে কটা আম্লিক আছে, দুটো কিন্তু হাইড্রোজেন যুক্ত আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যেটা জানবো, অ্যাসিটিলিন প্রস্তুতি। অ্যাসিটিলিনের প্রস্তুতির দুটো আমরা এবার রিয়াকশান একটু দেখে নেব, ঠিক আছে, এটা স্পেশাল কেস। তাহলে এই অ্যাসিটিলিন, এটাও তো একটা অ্যালকাইন, তাহলে অ্যাসিটিলিন কীভাবে প্রস্তুত করা যেতে পারে এটা এবার দেখে নাও। হ্যালোফর্ম থেকে অ্যাসিটিলিন প্রস্তুতি আমরা কোথা থেকে তৈরি করব, হ্যালোফর্ম।
হ্যালোফর্মের মধ্যে কারা কারা রয়েছে? ক্লোরোফর্ম আছে, ব্রোমোফর্ম আছে, আয়োডোফর্ম আছে। তো আমরা কি করছি এখানে 2 মোল কী নিলাম? ক্লোরোফর্ম নিলাম ধরে নাও, যে কোনো হ্যালোফর্ম নিতে পারি। তাহলে এখানে আমরা কী নিচ্ছি? ক্লোরোফর্ম নিচ্ছি। কত মোল নিচ্ছি? 2 মোল। ঠিক আছে, তাহলে ক্লোরোফর্মটাকে আমরা একটু ভেঙে লিখেছি। ক্লোরোফর্ম মানে ধরে নাও এটা CH এটাকে আমরা জাস্ট কি করলাম? ভেঙে লিখছি CH এইভাবে কিন্তু আমরা এটাকে ভেঙে লিখেছি। তাহলে এইখানে একটা নিয়েছি, এইখানে একটা নিয়েছি। আর কি নেব? ডাস্ট নেব কার? সিলভার। এজি ডাস্ট বা এজি গুঁড়ো নেব। কত মোল নেব? এটা 6 মোল নেব। এখানে কি ঘটনাটা হয়? এজির সঙ্গে এই সিএলগুলো যুক্ত হয়ে যায়। তাহলে কটা সিএল আছে? 1 2 3 4 5 6, 6টা সিএলের জন্য এখানে আমরা 6 মোল নেব কি? এজি নেব। তাহলে এখানে কি ঘটনাটা ঘটছে? এই যে ক্লোরিনগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কি? এজি। তাহলে 6টা সিএল ছটা এজির সঙ্গে যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে কি 6AgCl। এই জায়গাটা তাহলে কি হচ্ছে? এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর বেরিয়ে গিয়ে এই জায়গাটা যেহেতু থাকছে না, এখানে কটা বন্ধন তৈরি হবে? পাশাপাশি এটা যুক্ত হয়ে এখানে কিন্তু ট্রিপল বন্ড তৈরি হয়ে যাবে। তাহলে কীরকম হচ্ছে একটু দেখে নাও। HC থাকছে, এই 3টা যেহেতু চলে গেল এই জন্য ট্রিপল বন্ড হচ্ছে। এখানে হচ্ছে CH প্লাস সাইড প্রোডাক্ট হিসাবে থাকছে কি 6AgCl, সিলভার ক্লোরাইড। তাহলে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে কি অ্যাসিটিলিন। তাহলে হ্যালোফর্ম থেকে কি করে অ্যাসিটিলিন প্রস্তুত করা গেল? এবার তাহলে ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই বিক্রিয়াটা খুব ভালো করে তোমরা একবার দেখে রাখবে। তাহলে এখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হলো কি, আমরা এরকমভাবে না লিখে যদি এরকম লিখতাম CHCl3, একে আমরা কি করলাম? এজি চূর্ণ দিয়ে দিলাম। তাহলে ডাইরেক্ট এটা কি হয়ে যাবে? এটা অবশ্যই 2 মোল নেবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা CH ট্রিপল বন্ড CH। ওকে, অবশ্যই সিলভার চূর্ণ। এরপরে দেখো কোলবের তড়িৎ বিশ্লেষণ দ্বারা অ্যাসিটিলিন প্রস্তুতি। তাহলে কোলবের তড়িৎ বিশ্লেষণ দ্বারা কি করে অ্যাসিটিলিন তৈরি করা যাচ্ছে সেটা এবার তোমরা দেখে নাও। আমরা একটা স্ট্রাকচার নিয়েছি, সেটা হচ্ছে কি ফিউমারিক অ্যাসিড। স্ট্রাকচারটা একটু দেখে রাখো। এখানে আমরা নিয়েছি কি ম্যালোইক অ্যাসিড, এটা হলো সিস, এটা হলো কি ট্রান্স। সিস ট্রান্স আইসোমার, দুটো দেখতে একই রকম কিন্তু গঠনগত একটু আলাদা পার্থক্য রয়েছে। এখানে COOH, এটা কি অ্যাসিড গ্রুপ রয়েছে। দেখো এই অ্যাসিড গ্রুপ দুটো কি অপোজিট দিকে রয়েছে, এই কারণে এর এই আইসোমারটাকে আমরা বলবো কি ট্রান্স। আর এই দুটো যেহেতু একই সাইডে রয়েছে বা এক পাশে রয়েছে অ্যাসিড গ্রুপ দুটো, এই কারণে এটাকে আমরা বলছি কি সিস। ঠিক আছে, তাহলে এটা ফিউমারিক অ্যাসিড আর এটা হলো কি ম্যালোইক অ্যাসিড। তাহলে দেখো এই দুটোর আমরা কি করব? লবণ নেব। সে দুটোর মধ্যে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করছি। তাহলে কোন লবণটা নিচ্ছি? জাস্ট এখানে এইচের জায়গাটাতে আমরা কি করব? এটা জাস্ট তোমাদের একটু বোঝালাম যে ফিউমারিক অ্যাসিড আর ম্যালোইক অ্যাসিডটা কি। এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি এই দুটো অ্যাসিডের মধ্যে কোনো একটা অ্যাসিডকে নেব, অ্যাসিডটাকে সোডিয়াম দিয়ে আমরা কি করব? এর সোডিয়াম লবণটা আমাদের নিতে হবে। অর্থাৎ এইচের জায়গায় জাস্ট আমরা এখন কি বসাবো? একটা Na নেব। কি বললাম? এইচের জায়গায় একটা কি বসাবো? এই অ্যাসিড যেটা রয়েছে জাস্ট এইচটাকে সরিয়ে Na নিলাম। তাহলে এইখানে দুটো আমরা Na প্রবেশ করিয়ে দিয়েছি, এইচ আর থাকছে না। এটা হয়ে গেল কি সোডিয়াম ফিউমারেট, এটা একটা সল্ট বা লবণ। আচ্ছা, এটা এই কোলবের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের যে তড়িৎদ্বার ব্যবহার করতে হবে সেটা হলো কি প্লাটিনাম তড়িৎদ্বার। এখানে গাঢ় জলীয় দ্রবণ নেব আমরা 2 মোল। তো ঘটনাটা কি হয় এখান থেকে দেখো, এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি এই জায়গাগুলো এখানে এই জায়গাগুলো বেরিয়ে যায়, এই জায়গাগুলো আর থাকছে না। তাহলে এই জায়গাগুলো যদি না থাকে তাহলে এখানে কী হবে? আর একটা বন্ধন পড়বে। তাহলে এখানে কী হচ্ছে? HC ট্রিপল বন্ড CH। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি HC ট্রিপল বন্ড CH। আর এখান থেকে একটা CO2 আর এখান থেকে একটা CO2। তাহলে কটা CO2 বার হলো? দুটো। প্লাস এখানে দেখো এই H2Oটাকে আমরা ভেঙে লিখছি। এখানে আমরা কি করছি? 2
এখানে আমরা বলছি কি এইচ ও এইচ, ঠিক আছে, এইচ টুটাকে আমরা ভেঙে লিখলাম 2HOH, ঠিক আছে। তাহলে এখান থেকে কী ঘটনাটা হয়, NaOH, তাহলে কতখানা Na আছে এখানে, দুখানা, তাহলে দুখানা এনের সঙ্গে দুটো OH যুক্ত হয়ে যাবে, তাহলে NaOH কত মোল পাচ্ছি, 2 মোল, তাহলে 2NaOH পাচ্ছে। আর এইখানে H কটা পড়েছিল, এখানে দুটো ছিল, এই জন্য এটা হয়ে যাচ্ছে কি H2, ঠিক আছে। তাহলে এখানে মূল প্রোডাক্টটা আমরা কি পেলাম, অ্যাসিটিলিন পেলাম। তাহলে কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যেও আমরা কি করতে পারবো, অ্যাসিটিলিনকে প্রস্তুত করতে পারবো। সেখানে তোমরা ব্যবহার করতে পারো সোডিয়াম ফিউমারেট লবণ বা ম্যালোইক অ্যাসিডের সোডিয়াম লবণও ব্যবহার করতে পারো। দুটো ক্ষেত্রেই আমরা কি পাবো, অ্যাসিটিলিন পাবো। এটা একটু ভালো করে দেখে রাখবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি অ্যালকাইনের ভৌত ধর্ম। অ্যালকাইনের এবার কি ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করছে। এগুলো শুধু জাস্ট তোমরা একটু দেখে রাখবে। 1 নম্বরে আমরা রেখেছি নিম্নতর অ্যালকাইনগুলো সাধারণ উষ্ণতা ও চাপে, সাধারণ উষ্ণতা এবং চাপে বর্ণহীন কী হয়, গ্যাসীয় পদার্থ হয়। উষ্ণতা ও চাপে বর্ণহীন গ্যাসীয় পদার্থ, উদাহরণ হিসাবে আমরা নিচ্ছি কি অ্যাসিটিলিন, H3 তাহলে এটা কি হচ্ছে, সাধারণ উষ্ণতা ও চাপে সবসময় এটা কি হবে, একটা বর্ণহীন গ্যাসীয় পদার্থ হিসাবে পাওয়া যাবে। এবং C5 থেকে শুরু করে C12 পর্যন্ত যে 8টি সদস্য বিশিষ্ট অ্যালকাইন রয়েছে তারা প্রত্যেকেই কি হচ্ছে, তরল পদার্থ। C5 থেকে C12 এই কার্বন বিশিষ্ট যে অ্যালকাইনগুলো আমরা পাবো তারা প্রত্যেকেই তরল পদার্থ। কটা পাওয়া যাচ্ছে, 8টা। এবং উচ্চতর অ্যালকাইনগুলো তোমরা সবাই জানো, উচ্চতর যে অ্যালকাইনগুলো, উচ্চতর কি অ্যালকাইনগুলো কঠিন পদার্থ, তাহলে উচ্চতর অ্যালকাইনগুলো কি কঠিন পদার্থ হয়। তাহলে এটা গেল তোমাদের অ্যালকাইনের ভৌত ধর্মের 1 নম্বর পয়েন্টটা। এরপরে দেখো 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করছি অ্যালকাইনগুলি জলে সামান্য পরিমাণে দ্রবীভূত হতে পারে, কিন্তু বেনজিন, অ্যালকোহল, অ্যাসিটন ইত্যাদি অর্থাৎ জৈব দ্রাবকে বেশি পরিমাণে দ্রাব্য হতে পারে। তাহলে দেখো অ্যালকাইন কিন্তু জলে সামান্য পরিমাণে ডিসলভ হয়, কিন্তু ভালোভাবে কোথায় হয়, অ্যালকোহল, বেনজিন, অ্যাসিটন এগুলোতে, অর্থাৎ এগুলো হলো কি এক একটা জৈব দ্রাবক। এই জৈব দ্রাবকগুলোর মধ্যে কেবলমাত্র অ্যালকাইনগুলো সব থেকে ভালো মিশতে পারে, অর্থাৎ দ্রবীভূত হতে পারে, কিন্তু জলে অল্প পরিমাণে বা কিঞ্চিত পরিমাণে এগুলো ডিসলভ হতে পারে, অর্থাৎ গুলতে পারে। এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবে। সমসংখ্যক অর্থাৎ সমান সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন ও অ্যালকিন অপেক্ষা অ্যালকাইনগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কী হয়, বেশি হয়। অর্থাৎ সমান সংখ্যক আমি কী নিলাম, ধরে নাও একটা অ্যালকেন নিলাম, একটা অ্যালকাইন নিলাম, আর একটা কী নিলাম, অ্যালকিন নিলাম। তাহলে এখানে দেখতে পাবো এই তিনটার মধ্যে কার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হাই, অর্থাৎ অ্যালকাইনটার হাই হবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের দিক থেকে অ্যালকাইনের মানটা হচ্ছে কি সব থেকে বেশি, কার তুলনায়, অ্যালকেন এবং অ্যালকিনের তুলনায়। এই পয়েন্টটা খুব ভালো করে দেখে রাখুন। আচ্ছা, এটা কেন হচ্ছে একটু দেখে নাও। নিম্নতর অ্যালকাইনগুলির সরলরৈখিক গঠনের জন্য অণুগুলি পরস্পরের অধিক কাছে আসতে পারে। তাহলে নিম্নতর অ্যালকাইন ধরে নাও অ্যাসিটিলিন অণুগুলো কি সরলরৈখিক গঠন, মানে H3 এই নিম্নতর অ্যালকাইনগুলির সরলরৈখিক গঠনের জন্য, এটা একটা সরলরৈখিক গঠন, এই গঠনের জন্য অণুগুলি পরস্পরের কি অনেক বেশি কাছে আসতে পারে, মানে এই অণুগুলো অনেক বেশি কাছে আসে, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি হয়। এই কাছাকাছি অণুগুলো থাকার কারণে এর আন্তঃআণবিক আকর্ষণ বলটা কী হয়ে যাচ্ছে, এক্সেস হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে, এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সামান্য পরিমাণে এখানে বেড়ে যাচ্ছে। তাহলে নিম্নতর অ্যালকেনগুলির সরলরৈখিক গঠনটার জন্যই অণুগুলো পরস্পরের কাছাকাছি আসতে পারছে, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি হয় এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই কারণে সামান্য বেশি হচ্ছে, কার তুলনায়, অ্যালকিন এবং অ্যালকেনের তুলনায়। আচ্ছা, এরপরে আমরা নেক্সট জানছি অ্যালকাইনের রাসায়নিক ধর্মসমূহ। এবার ভৌত ধর্ম নিয়ে আলোচনা করা হলো, এবার তাহলে কি রাসায়নিক ধর্মটা একটু দেখে নিচ্ছি। রাসায়নিক ধর্ম মানে এখানে রাসায়নিক কী কী বিক্রিয়া হচ্ছে সেটা এবার আমরা আলোচনা করব। তাহলে প্রথম যে জিনিসটা দেখছি সেটা কি, হাইড্রোজেন সংযুক্তি বা হাইড্রোজেনেশন বলা হয়। তাহলে যে বিক্রিয়াটা এখন আমরা দেখব, হাইড্রোজেন সংযুক্তি বা হাইড্রোজেনেশন, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হবে।
কি ঘটনাটা একটু দেখে নাও। 200 ডিগ্রি সেন্টিগ্রেড বা 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে, তাহলে এখানে যে অনুঘটকটা নেব সেটা নিকেল চূর্ণ হতে পারে, অথবা সাধারণ চাপ উষ্ণতায় র্যানি নিকেল যদি ব্যবহার করো তখন কিন্তু কি তাপমাত্রাটা খুব কম লাগে, এই জন্য বলা হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। বিচূর্ণ পিটি বা পিডি অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন ও H2 দুটি ধাপে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে। কটা ধাপে? দুটো ধাপের মাধ্যমে এখানে ইথেন প্রস্তুত করতে পারবে। তাহলে কোথা থেকে তৈরি হবে? অ্যাসিটিলিন থেকে আমরা ইথেন পেয়ে যাব। তাহলে দেখো, যদি র্যানি নিকেল পিটি বা পিডি ব্যবহার করো তখন কিন্তু অবশ্যই তোমাদের এখানে কোনো টেম্পারেচার লাগছে না, মানে সাধারণ উষ্ণতায় ঘটবে। আর যদি তোমরা নিকেল চূর্ণ শুধুমাত্র ব্যবহার করো, র্যানি নিকেল নয়, শুধুমাত্র নিকেল চূর্ণ ব্যবহার করো, তখন কিন্তু অবশ্যই তাপমাত্রা মেনশন করতে হবে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো দুটো ধাপে বিক্রিয়াটা কী করে ঘটছে এটা একটু দেখে নেওয়া যাক। HC∏CH অর্থাৎ অ্যাসিটিলিন আমরা কি করলাম, এখানে হাইড্রোজেনেশন করছি অর্থাৎ H2, তাহলে র্যানি নিকেল নিতে পারি পিটি বা পিডি, প্লাটিনাম বা প্লাটিনাম, এগুলো এক একটা অনুঘটক। এই অনুঘটকের উপস্থিতিতে কিভাবে হাইড্রোজেন যুক্ত হচ্ছে দেখো, প্রথম স্টেপে কি হয়, এখান থেকে একটা বন্ধন খুলে যায়, বন্ধন খুলে প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা একটা করে H যুক্ত হয়ে যায়, তাহলে কি হলো CH2 ডবল বন্ড CH2। আবার একই রকমভাবে আমরা সেটাই যুক্ত করছি H2 Ni বা পিটি বা পিডি, ঠিক আছে। তাহলে এর নিকেল পিটি বা পিডি এই অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন কীভাবে যুক্ত হচ্ছে, এখানে একটা বন্ধন খুলে গেল আর এই দুটো কার্বনে একটা একটা করে H যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে কি পেলাম CH3, এখানে পেলাম কি ইথেন, ঠিক আছে। এখানে আমাদের একটু মনে রাখতে হবে নিকেল চূর্ণ ব্যবহার করলে 200 থেকে 300 ডিগ্রি তাপের প্রয়োজন হবে। আবার সাধারণ চাপ এবং উষ্ণতায় র্যানি নিকেল বিচূর্ণ পিটি বা পিডি অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটে থাকে, মানে এগুলো যদি ব্যবহার করো তাহলে কোনো টেম্পারেচার দিতে হচ্ছে না। অ্যাসিটিলিন থেকে ইথিলিন পেতে হলে উপরের অনুঘটকগুলি ব্যবহার না করে লিন্ডার অনুঘটক ব্যবহার করা হয়। মানে কি, এই অনুঘটকটা যদি ব্যবহার করো তাহলে বিক্রিয়াটা কিন্তু এইখানে থামবে না, ডাইরেক্ট কোথায় গিয়ে থামবে? এইখানে। তোমরা চাইলে HC∏CH প্লাস H2 এই যে অনুঘটকগুলো নিয়েছো এগুলো দিয়ে এতগুলো স্টেপ না দেখিয়ে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, কি তৈরি হবে তাহলে CH3, অর্থাৎ এই অনুঘটকগুলো কিন্তু মাঝপথে বিক্রিয়াটাকে অর্থাৎ ইথিলিনে কিন্তু আটকে রাখতে পারবে না, তাহলে কোথায় চলে যাবে? আলটিমেট ইথেনে কিন্তু পৌঁছে যাবে। এটা একটা অসুবিধা। তাহলে মাঝপথে যদি আমাদের অ্যাসিটিলিন থেকে ইথিলিন আনতে হয় তখন কিন্তু আমরা এই অনুঘটকগুলো ব্যবহার করব না, তখন এর পরিবর্তে কোনো অনুঘটকটা ব্যবহার করতে পারি। এর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো কি লিন্ডলার অনুঘটক ব্যবহার করতে পারি। তাহলে অ্যাসিটিলিন থেকে ইথিলিন প্রস্তুত করতে গেলে আমরা কোন অনুঘটক ব্যবহার করব? লিন্ডলার অনুঘটকটা ব্যবহার করব। এবার লিন্ডলার অনুঘটক কি সেটা আমরা এরপরে আলোচনা করছি। দেখো তাহলে কি এবার নেক্সট আমরা আংশিক হাইড্রোজেনেশন ব্যাপারটা কি সেটা আমরা দেখে নিচ্ছি। HC∏CH এখানে লিন্ডার অনুঘটক নিয়েছি, হাইড্রোজেনেশন করাবো, লিন্ডার অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনেশন। তাহলে এখানে কি হয়ে যাবে, আমি কি বললাম, মাঝপথে কিন্তু আটকে যাবে বিক্রিয়াটা, অর্থাৎ এখানে ইথেন পাবো না, অ্যাসিটিলিন থেকে ইথিলিন পাবো, অর্থাৎ ডবল বন্ড পর্যন্ত বিক্রিয়াটা স্টপ হয়ে যাবে। CH2 ডবল বন্ড CH2। লিন্ডার অনুঘটকটা এখানে কি সেটা এবার দেখে নাও। PdCaCO3, প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেটকে বলা হচ্ছে কি লিন্ডার অনুঘটক। লেড অ্যাসিটেট এখানে কি কারণে ব্যবহার করা হচ্ছে? লেড অ্যাসিটেট হলো কি একটা বিষ হিসাবে এখানে কাজ করছে। এটা কি, এই যে প্লাডিয়াম যে অনুঘটকটা রয়েছে এর কার্যকারিতাকে এটা কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে, কার্যকারিতাকে কমিয়ে দেওয়া হয় যেন কি এটা এইখান পর্যন্ত বা এই পর্যন্ত বিক্রিয়াটা স্টপ হয়ে যেতে পারে। প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেটকে একসঙ্গে বলা হচ্ছে লিন্ডার অনুঘটক, সাথে এখানে লেড অ্যাসিটেট নেওয়া হচ্ছে এই অনুঘটকটার কার্যকারিতাকে কমানোর জন্য। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে কি লেড অ্যাসিটেট, এই যে এগুলো কেন নেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি বিষ হিসাবে কাজ করছে শুধুমাত্র কি এই লিন্ডার অনুঘটকের কার্যকারিতাকে কমিয়ে দেওয়ার জন্য, যেন বিক্রিয়াটা মাঝপথে স্টপ হয়ে যায়, অর্থাৎ
অ্যাসিটিলিন থেকে ইথিলিন পর্যন্ত কি স্টপ হয়ে যায়। তাহলে এই অ্যাসিটিলিন থেকে ইথিলিন পেতে হলে আমরা সবসময় কোন অনুঘটক ব্যবহার করব? এখানে লিন্নার অনুঘটকটা ব্যবহার করব, অর্থাৎ PdCH3। এছাড়াও বিক্রিয়াটা PdBaSO4 কুইনোনিল যদি ব্যবহার করো তবুও কিন্তু ঘটবে। ঠিক আছে, তোমরা লিন্নার অনুঘটকও নিতে পারো কিংবা এটা নিলেও কিন্তু বিক্রিয়াটা ঘটবে। এখানে তোমাদের মাথায় রাখতে হবে ক্যালসিয়াম কার্বনেট, বেরিয়াম সালফেট এইগুলো কি হচ্ছে, পিডি এর কার্যকারিতাকে কমিয়ে দিচ্ছে, অর্থাৎ এরা এক একটা কি বিষ হিসাবে কাজ করছে। পিডি অনুঘটকের কার্যকারিতাকে কমিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এগুলো প্রত্যেকটা কি হিসাবে কাজ করছে? অনুঘটক বিষ হিসাবে কাজ করছে। 2-বিউটাইন অর্থাৎ এরকমভাবে একটা কম্পাউন্ড রয়েছে। এই যৌগটার ক্ষেত্রে কি ঘটতে পারে দেখো, যদি আমরা লিনিয়ার অনুঘটক ব্যবহার করি তখন কি হবে? এখানে তো হাইড্রোজেনেশন করাবো OH2 PdCH3, এটা হলো কি লিনিয়ার অনুঘটক। তার সাথে নিলাম কি লেড অ্যাসিটেট অর্থাৎ PbCH3CO2। এই লিনিয়ার অনুঘটকের উপস্থিতিতে যদি 2-বিউটাইনের বিক্রিয়াটা ঘটানো হয় তখন কি ঘটনা ঘটে? এইখানে সিস পাওয়া যাবে। সিস মানে এখানে দেখো এই কার্বনটার সঙ্গে একটা এইচ যুক্ত হবে আর এই কার্বনটার সাথে একটা এইচ যুক্ত হবে। স্ট্রাকচারটা কেমন হয়? CH3টা এইভাবে থেকে গেল, এখানে এইচ ডবল বন্ড, এখানে একটা খুলে যাচ্ছে, তাহলে ডবল বন্ড, এখানে হচ্ছে কি CH3H। CH3 যদি এক পাশে থাকে, এক পাশে থাকার কারণে এখানে সিস নামটা এসছে। আর যদি সোডিয়াম আর হচ্ছে কি তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় তাহলে এটার ক্ষেত্রে এই বিকারকটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কি সিস না পেয়ে কী পাবো? ট্রান্স আইসোমারটা পাবো, অর্থাৎ CH3টা অপোজিটে হয়ে যাবে। সংকেত এক, জাস্ট কি একটা গঠনের দিক থেকে আলাদা স্ট্রাকচার আমরা পাচ্ছি। তো এটা হয়ে যাবে ট্রান্স, এটা হয়ে যাবে সিস। এগুলো কি 2-বিউটাইন। তাহলে ট্রান্স আমরা পাচ্ছি 2-বিউটাইন আর এখানে পাচ্ছি কি সিস-বিউটাইন। লিনিয়ার অনুঘটক ব্যবহার করলে সিস পাওয়া যাবে আর সোডিয়াম তরল অ্যামোনিয়া ব্যবহার করলে ট্রান্স পাবো। তাহলে এটা অনেক সময় কি তোমাদের এখানে জিজ্ঞাসা দিয়ে দেবে, তাহলে এখানে তোমরা কি বসাবে সেটা একটু দেখে নেবে, বা এটা বা এটা, অর্থাৎ বিকারকটা অনেক সময় কি জানতে চাওয়া হয়, এটা একটু দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। এরপর নেক্সট আমরা জানছি হ্যালোজেন সংযুক্তি। তাহলে দেখো অ্যালকাইনের কি জানবো এবার? হ্যালোজেন সংযুক্তি। কি করে হ্যালোজেন যুক্ত হচ্ছে সেটা একটু আমরা দেখে নেব। তাহলে এখানে আমরা নিলাম অ্যাসিটিলিন, একটা হ্যালোজেন নিলাম কি Cl2। এইখানে যেটা অনুঘটক নেওয়া হয় সেটা হচ্ছে কি কাইজেল গুড় প্লাস হচ্ছে লৌহচূর্ণ Fe। কাইজেল গুড় আর হচ্ছে কি লৌহচূর্ণ এই অনুঘটকের সাহায্যে এই বিক্রিয়াটা ঘটানো হয়। এখানে কি ঘটে? এখান থেকে একটা বন্ধন খুলে যায়, বন্ধন খুলে গিয়ে এই কার্বন আর এই কার্বনের সঙ্গে একটা একটা করে Cl যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে CHCl ডবল বন্ড CHCl হলো, এটার নাম কি 2-ডাইক্লোরোইথিন। কী নাম হলো? 2-ডাইক্লোরোইথিন। ডবল বন্ড থাকার কারণে ইথিন আসছে। ঠিক আছে, দুটো কার্বনের জন্য তাহলে ইথিন। এবার দেখো একই রকমভাবে এখানে আমরা আবার কি যুক্ত করলাম? ক্লোরিন যুক্ত করলাম Cl2। আবার কি অনুঘটকটা নিলাম কাইজেল গুড় প্লাস লৌহচূর্ণ, একই কাজ হবে। আবার এই বন্ধনটা ব্রেক করে যাবে, এইখান থেকে ভেঙে গিয়ে এই বন্ধন আর থাকছে না, তখন কি এই কার্বনে আর এই কার্বনে আরেকটা করে Cl প্রবেশ করে যাচ্ছে। তাহলে তখন কেমন স্ট্রাকচারটা হলো? CH, এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে CH, এখানে Cl ছিল, তাহলে এই জায়গাটাতে একটা একটা করে Cl আবার প্রবেশ করে গেল। তাহলে এটার নাম হলো কি 1-1। 1-এ দুটো আছে এই জন্য 1-1, আর 2-এ দুটো আছে এই জন্য 2-2। 1-1-2-2 টেট্রাক্লোরোইথেন। টেট্রা কেন? 4টা ক্লোরিন আছে এই কারণে টেট্রাক্লোরোইথেন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ওয়েস্ট্রন বলা হচ্ছে, যা একটা কি বিষাক্ত পদার্থ। তাহলে এটার আরেকটা নাম হলো ওয়েস্ট্রন, বা এটা কি কাজে ব্যবহার করে? বিষাক্ত পদার্থ হিসাবে কাজ করে। এবারে দেখো হ্যালোজেন হাইড্রাসিড সংযুক্তি বা HX সংযুক্তি। হ্যালোজেন হাইড্রাসিডকে HX বলে লেখা হয়। ঠিক আছে, কি করে একটা অ্যালকাইনের সঙ্গে HXটা আমরা যুক্ত করতে পারবো সেটা একটু এবার দেখে নাও। তাহলে ধরে নাও একটা কি নিলাম আমরা, এখানে অ্যাসিটিলিন নিয়েছি আর এখানে হলো HBr। কি ঘটবে ঘটনাটা এবার দেখো। মার্কোনিকভ নিয়মটাই এখানে খাটছে, তাহলে মার্কোনিকভ নিয়মে যা বলা ছিল সেই অনুযায়ী কিন্তু এখানে যুক্ত হবে। তাহলে দেখো এখানে তো কোনো ব্যাপার নেই,
তাহলে এখানে একটা কার্বনে একটা এইচ যুক্ত হচ্ছে, আর একটা কার্বনে কি একটা বিআর যুক্ত হচ্ছে, আর এখানে একটা বন্ধন খুলে যাবে। তাহলে CH2 ডবল বন্ড CH বিআর। আবার যদি আমরা এইচ বিআরের সঙ্গে করাই তখন কি হয়ে যাবে, এইখানে কি ঘটনাটা ঘটবে, এখানে ঘটনাটা কি ঘটবে, যে কার্বনে কম হাইড্রোজেন যুক্ত আছে সেখানে নেগেটিভ পার্টটা, অর্থাৎ এটা হচ্ছে ডেল্টা পজিটিভ আর এটা হচ্ছে কি ডেল্টা মাইনাস, এইচ ডেল্টা পজিটিভ আর বিআর ডেল্টা মাইনাস। তাহলে দেখো এইখানে বিআরটা সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে কি হাইড্রোজেন সংখ্যাটা কম। তাহলে এই দুটোর মধ্যে দেখো এই কার্বনে কিন্তু বিআরটা যুক্ত হবে, আর অপর কার্বনে কি যুক্ত হবে, এইচটা। তাহলে এখানে হয়ে গেল CH3 CH, আমরা পেয়ে যাচ্ছি একটা বিআর ছিল আর একটা বিআর হয়ে গেল। তাহলে এটা কি পেলাম, CH3 CH বিআর2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি CH3 C ট্রিপল বন্ড CH প্লাস HCl। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, এটাকে যদি আমরা দুটো পার্টে ভেঙে লিখি, এখানে হয়ে গেল H ডেল্টা পজিটিভ আর Cl ডেল্টা নেগেটিভ। নেগেটিভটা সেই অংশের সঙ্গে যুক্ত হবে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে। এখানে তাহলে এই কার্বনটাতে Cl যুক্ত হবে আর এই কার্বনে H যুক্ত হচ্ছে। তাহলে কীভাবে হলো একটু বুঝে নাও। তাহলে এখানে কি ঘটনাটা ঘটেছে, এইখানে এই বন্ধনটা খুলে গিয়ে এইখানে Cl আর এইখানে H যুক্ত হচ্ছে। তাহলে এখানে CH3 CCl ডবল বন্ড CH2 হলো। আবার এক অণু HCl এর সঙ্গে বিক্রিয়াটা করবে, কি করে হবে, তাহলে এখান থেকে কি ঘটতে পারে, আবার কি Clটা সেই কার্বনে যুক্ত হবে যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম। তাহলে এই কারণে তাহলে এইখানে যুক্ত হচ্ছে আর এই Hটা এইখানে যুক্ত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি CH3C ClCl CH3। তাহলে এই C কার্বনে দুটো এখন Cl হয়ে গেল আর এখানে CH3 মানে H একটা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি পেলাম, CH3C Cl ClCl আর এখানে পেয়ে যাচ্ছে CH3। তাহলে নাম হলো 1 2 3 নাম্বারিং যদি করি, যেদিক থেকে করে একই হচ্ছে 2,2 ডাইক্লোরো প্রোপেন। আচ্ছা এবার দেখো 4 নম্বর বিক্রিয়া আমরা দেখাবো এবার HOCl সংযুক্তি বা হাইপোক্লোরাস অ্যাসিড সংযুক্তি। কিভাবে অ্যালকাইনের সঙ্গে হাইপোক্লোরাস অ্যাসিড যুক্ত হতে পারে সেটা একটু দেখে নাও। HOClটাকে দুটো নেগেটিভ আর পজিটিভে পার্টে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হয়ে যায়, এই দুটোর মধ্যে এটা হচ্ছে কি Cl ডেল্টা পজিটিভ আর OH হচ্ছে ডেল্টা নেগেটিভ। তাহলে এটাও মার্কোনিকভ নিয়মের মতোই। তো এখানে কি ঘটনাটা ঘটে দেখো, এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি, এই কার্বনে একটা আমরা Cl যুক্ত করে দিলাম আর এই কার্বনে একটা কি করছি OH যুক্ত করে দিচ্ছি। এখানে তাহলে কি Cl যুক্ত হলো আর এখানে OH হলো, সাথে একটা বন্ধন খুলে গেল। আবার HOCl যদি করায় তাহলে কি হবে, এখানে কি হচ্ছে, এইখানে Cl আবার যুক্ত হচ্ছে আর এই কার্বনে আবার একটা কি যুক্ত হচ্ছে OH, আর এই বন্ধনটা সিঙ্গেল হয়ে যাচ্ছে। আর এখানে কি ঘটনাটা ঘটে, এটা হচ্ছে কি একটা অস্থায়ী কেন, যে এই কার্বনের সঙ্গে দুটো OH একসঙ্গে থাকছে। তাহলে কোনো একটা কার্বন পরমাণুতে যদি দুটো OH একসঙ্গে অবস্থান করে তখন সেটা কি হয়ে যায়, অস্থায়ী হয়ে যায়। ঠিক আছে, এটা এরকম স্ট্রাকচারে থাকতে পারবে না। তখন কি হয়, এই OH এর সঙ্গে একটা H মিলে এখান থেকে জল হিসাবে বেরিয়ে যায়, H2O এটা বেরিয়ে যাচ্ছে। আর এইখান থেকে এটা বেরিয়ে গেলে কি হয়ে যায়, এখানে একটা ডবল বন্ড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি CHCl2 অর্থাৎ CCl CH C ডবল বন্ড O, যেটাকে আমরা একটা অ্যাসিটালডিহাইডও বলতে পারি। এটা তাহলে কি হলো, ডাইক্লোরো অ্যাসিটালডিহাইড। তাহলে এর নাম হয়ে গেল ডাইক্লোরো অ্যাসিটালডিহাইড। তাহলে হাইপোক্লোরাস কি করে একটা অ্যালকাইনের সঙ্গে যুক্ত হলো বোঝা গেল। তাহলে এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা আমরা রিয়াকশানে চলে আসলাম এবার, জলযোজন বিক্রিয়া, অর্থাৎ জলযুক্ত হবে। এখন তোমরা বলতেই পারো জল মানে কি, জল মানে H2O অর্থাৎ একটা H একটা হলো কি OH, এটা ডেল্টা নেগেটিভ এটা হলো কি ডেল্টা পজিটিভ। এটাও তো মার্কোনিকভ নিয়মের মতোই ঘটে, তাই না, এটা তোমাদের মনে হতে পারে। তাহলে দেখো এই বিক্রিয়াটা কিভাবে ঘটে তোমরা একটু জেনে নেবে। 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1% HgSO4 যুক্ত লঘু অর্থাৎ 20% H2SO4 এর মধ্যে অ্যাসিটিলিন চালনা করলে এটি এক অণু জলের সঙ্গে যুক্ত হয়ে দুস্থিত ভিনাইল অ্যালকোহল, দুস্থিত ঠিক আছে আনস্টেবল ভিনাইল অ্যালকোহল উৎপন্ন করে, যা টোটোমারাইজেশনের মাধ্যমে সুস্থিত অ্যাসিটালডিহাইডে উৎপন্ন হয়, মানে সুস্থিত অ্যাসিটালডিহাইডে পরিণত হয়ে যায়। তাহলে এর মেকানিজমটা একটু বুঝে নেওয়া যাক, কি ঘটনাটা ঘটছে।
অ্যাসিটিলিন প্লাস আমরা কি জল যুক্ত করলাম, কোথাও জল থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে কি আমরা এখানে জলটা যুক্ত করে রেখেছি। এখানে যে বিকারকটা নেওয়া হয় দেখো 20% H2SO4, 20% H2SO4, 1% HgSO4, তাহলে 20% H2SO4 অর্থাৎ লঘু H2SO4 নেওয়া হয়েছে। তাহলে 80% কী আছে, 80% কিন্তু এখানে জল আছে। জলটা এখানে উজ্জ্বল আছে, ঠিক আছে। জল এখানে থাকতেও পারে নাও থাকতে পারে, তবু আমাদের জলটাকে এখানে কনসিডার করতে হবে। তাহলে কি 20% H2SO4 আর হচ্ছে 1% HgSO4, আর সাথে কি 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দাও তাহলে কি ঘটনাটা ঘটে, এখান থেকে কি হয় দেখো, এইচ আর ওএইচ, H2O-টাকে আমরা ভেঙে লিখলাম HOH, এটা নেগেটিভ, এটা হলো পজিটিভ ধরে নাও। এই এইচটা কি হয়, এই কার্বনের সঙ্গে যুক্ত হয়, আর এই ওএইচটা এই কার্বনের সঙ্গে, আর সাথে এই বন্ধনটা ব্রেক করে যায়। তাহলে এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে এই কার্বনে একটা এইচ আর এখানে হলো ওই যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কেমন হলো, CH2 ডবল বন্ড CH, ওএইচটাকে আমরা কি করে লিখলাম, এখানে এখানে ভালো করে বোঝো, ওএইচটাকে আমরা এইভাবে না দেখিয়ে কি করছি, ও আর এইচ এর মাধ্যমে এইভাবে দেখালাম বন্ধনের সাহায্যে, ও আর এইচ এইভাবে দেখাচ্ছি ওএইচটাকে। তাহলে এখানে দেখো CHOH এইভাবে লেখা হয়েছে। তো এখানে কি ঘটনাটা ঘটে, এখানে কি টোটোমারিজেশনের ফলে এখানে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়ে যায়। তাহলে টোটোমারিজেশনটা ব্যাপারটা কি, এইখানে দেখো এই যে বন্ধনটা, এই এর যে ইলেকট্রন জোড় সেটা কি এইখানে শিফট হয়ে যায়, কার্বন অক্সিজেনের মাঝে এইখানে চলে আসে এই বন্ধনটা, আর এই বন্ধনটা খুলে যায়। এই বন্ধনটা খুলে কি, অর্থাৎ এর যে ইলেকট্রন যেটা সেটা কার্বনের কাছে চলে যায়, ঠিক আছে। এই বন্ধনটা উঠে যাচ্ছে, উঠে গিয়ে একই সঙ্গে এর, তাহলে কি এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি, আর এই হাইড্রোজেনটাকে সে কী করে ক্যাপচার করে নেয়। তাহলে ঘটনাটা কি ঘটলো, এই বন্ধনটা এখানে চলে আসে, ডবল বন্ধন হয়ে যাবে, আর একই সঙ্গে কী হয়, এই এইচটা তোমার এখানে যুক্ত হয়ে যাবে আর এটা তোমার খুলে যাবে। কী হলো, CH3CH ডবল বন্ড ও, অর্থাৎ CH3CHO তৈরি হয়ে যাচ্ছে। কি তৈরি হয়ে যাচ্ছে, CH3CHO, অ্যাসিটালডিহাইড উৎপন্ন হলো। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এটার নামই হলো কি টোটোমারিজেশন, ঠিক আছে। তাহলে দেখো HC ট্রিপল বন্ড CH, 20% H2SO4, 1% HgSO4, 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি প্রয়োগ করি, দেখো এখানে আমি জল দিইনি, জল তাহলে এটা বুঝে নেবে যে যেহেতু 20% H2SO4 আছে তাহলে বাকিটা কি জল আছে, এখানে আর জল দেওয়ার দরকার পড়েনি। তাহলে যদি এরকম একটা বিকারক আমরা অ্যাড করি তাহলে ডাইরেক্ট আমরা কি পাবো, এই অ্যাসিটিলিন থেকে পেয়ে যাব কি অ্যাসিটালডিহাইড পাবো। আর মাঝের স্টেপটা দেখালাম না, ডাইরেক্ট তাহলে এখানে মূল প্রোডাক্টটাকে দেখিয়ে দেওয়া হয়েছে CH3CHO। এই বিক্রিয়াটিও মার্কনিকফের নিয়ম অনুযায়ী ঘটে। আমরা দেখতে পেলাম এই বিক্রিয়াটা কোন, তাহলে কার নিয়ম মেনে হলো, এটাও কিন্তু মার্কনিকফ নিয়ম মেনে চলেছে। একই রকমভাবে যদি আমরা এরকম একটা অ্যালকাইন নিই, অর্থাৎ 1 2 3, এটা হলো কি প্রোপাইন। এই প্রোপাইনকে যদি আমরা কি করি 20% H2SO4, 1% HgSO4, 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি প্রয়োগ করি তাহলে এখানে কি ঘটে, এইখানে একই রকমভাবে, ঠিক আছে, এখানে একই রকমভাবে কি ঘটে, ঘটনাটা কিন্তু একই রকমভাবেই ঘটবে। এখানে কি হয়, এইখানে এই কার্বনে ডবল বন্ড ও হয়ে যায় আর এখানে কি CH3 হয়ে যায়। যদি এর মেকানিজমটা বুঝতে চাও তাহলে তোমরা নিজে একবার এর মতো করে দেখে নিতে পারো, ঠিক আছে, ভেঙে তোমরা দেখে নিতে পারো। তাহলে ডাইরেক্ট এটা তোমরা মনে রাখবে, এখানে তাহলে কি ডবল বন্ড সি ডবল বন্ড ও হয়ে যাবে আর এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে কি অ্যাসিটন। এটা ছিল প্রোপাইন, এটা হয়ে গেল অ্যাসিটন। তাহলে দেখো এইখানেও তাহলে কি হবে, CH3C ট্রিপল বন্ড C CH3, এইখানে যদি এই বিকারকটা দাও তবে কিন্তু এটা তৈরি হবে, এটাও একটা কিটন। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরেকটি নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওতে।